কাতারের প্রতিনিধিদল তেহরানে স্বরাষ্ট্রমন্ত্রীর পর গেলেন পাকিস্তানের সেনাপ্রধানও। আরব বিশ্ব এখন ইরান নাকি ইসরায়েল কাকে বেছে নেবে? মধ্যপ্রাচ্যের রাজনীতি এমন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি চালের পেছনে থাকে নিরাপত্তা, অর্থনীতি, ধর্মীয় প্রভাব, জ্বালানি বাজার এবং বৈশ্বিক শক্তির হিসাব। সাম্প্রতিক সময়ে কাতারের প্রতিনিধি দলের তেহরান সফর, তার আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ইরান যাত্রা এবং পরে পাকিস্তান সেনাপ্রধানের কূটনৈতিক তৎপরতা নতুন করে প্রশ্ন তুলেছে। আরব ও মুসলিম বিশ্ব কি ধীরে ধীরে নতুন এক ভূরাজনৈতিক ভারসাম্যের দিকে যাচ্ছে? আর সেই ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান নাকি ইসরায়েল? এই প্রশ্নের উত্তর সরল নয়, কারণ আজকের মধ্যপ্রাচ্যে বন্ধু ও প্রতিপক্ষ শব্দ দুটি অনেকটাই পরিস্থিতি নির্ভর। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা যুদ্ধ নয়, টিকে থাকার রাজনীতি। গত এক দশকে মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তন এসেছে। একসময় যেখানে ইরান বনাম সৌদি আরব দ্বন্দ্ব ছিল সবচেয়ে বড় বাস্তবতা, এখন সেখানে অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গাজা যুদ্ধ, লোহিত সাগরে নিরাপত্তা সংকট, ইয়েমেন ইস্যু, সিরিয়ার অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ভূমিকার পরিবর্তন, এসব কারণে আরব রাষ্ট্রগুলো এখন এক পক্ষ বেছে নেওয়ার চেয়ে সব পক্ষের সঙ্গে সম্পর্ক রাখা নীতিয়ে ঝুঁকছে। কেন কাতার তেহরানে? কাতার বহুদিন ধরেই মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে পরিচিত। তারা একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গেও কার্যকর সম্পর্ক বজায় রাখে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। ১. জ্বালানি স্বার্থ। কাতার ও ইরান বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র সাউথ পার্স নর্থ ডোম যৌথভাবে ব্যবহার করে, ফলে দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক অর্থনৈতিকভাবে জরুরি। ২. আঞ্চলিক নিরাপত্তা। গালফ অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি কাতারের অর্থনীতি ও বিনিয়োগে প্রভাব ফেলে, তাই তারা সংঘাত কমাতে চায়। ৩. কূটনৈতিক ভারসাম্য। কাতার একই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রাখে, হামাসের সঙ্গে যোগাযোগ রাখে, আবার ইরানের সঙ্গেও আলোচনা চালায়। এই বহুমুখী কূটনীতিই তাদের শক্তি। পাকিস্তান সেনাপ্রধানের সফর কেন গুরুত্বপূর্ণ? পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলির ঘনিষ্ঠ মিত্র, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে আগ্রহী। কারণ, প্রথম, সীমান্ত নিরাপত্তা। ইরান পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা দুই দেশের জন্যই উদ্বেগের বিষয়। দ্বিতীয়, জ্বালানি সংকট। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইরানের গ্যাস প্রকল্পে আগ্রহী। তৃতীয়, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ভারসাম্য। পাকিস্তান চায় না যে সুন্নি শিয়া বিভাজন তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও অস্থির করুক। তাই সেনাপ্রধানের সফরতাই শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও বহন করে। আরব বিশ্ব কি ইসরায়েলের দিকে ঝুঁকছে? একদিক থেকে দেখলে হ্যাঁ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন এবং আংশিকভাবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে। এর বড় কারণগুলি হল: ১. প্রযুক্তি ও অর্থনীতি। ইসরায়েল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত উন্নত। আরব দেশগুলি ভবিষ্যৎ অর্থনীতি গড়তে এসব সহযোগিতা চায়। ২. ইরান ভীতি। অনেক গালফ রাষ্ট্র মনে করে ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি তাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। ৩. যুক্তরাষ্ট্রের প্রভাব। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু একই সময় ইরানের গুরুত্বও বাড়ছে। মজার বিষয় হল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়লেও আরব দেশগুলি ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারছে না। কারণ, প্রথম, ভৌগোলিক বাস্তবতা। ইরান মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি, তাকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সম্ভব নয়। দ্বিতীয়, জ্বালানি ও বাণিজ্য। পারস্য উপসাগরে উত্তেজনা বাড়লে পুরো বিশ্বের তেলবাজার কেঁপে ওঠে। তৃতীয়, চীনের নতুন ভূমিকা। চীন মধ্যপ্রাচ্যে সংঘাত কমিয়ে বাণিজ্য বাড়ানোর নীতি অনুসরণ করছে। চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক পুনরুদ্ধার বিশ্ব রাজনীতিতে বড় ঘটনা। তাহলে আরব দেশগুলি কাকে বেছে নেবে? বাস্তব উত্তর হল, সম্ভবত কাউকেই পুরোপুরি নয়। আজকের আরব রাষ্ট্রগুলি চেষ্টা করছে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে, প্রযুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে, জ্বালানি ও আঞ্চলিক ভারসাম্যের জন্য ইরানের সঙ্গে এবং অর্থনীতির জন্য চীনের সঙ্গে সম্পর্ক রাখতে। এটাই হল মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী কূটনীতি। গাজা যুদ্ধ বদলে দিয়েছে জনমত। আরব সরকারগুলির সামরিক অবস্থান একরকম হলেও সাধারণ মানুষের আবেগ ভিন্ন।
গাজা উপত্যকায় সংঘাতের পর আরব বিশ্বের সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যাপকভাবে বেড়েছে। ফলে কোনো আরব সরকারই প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে খুব বেশি এগোতে সতর্ক থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়েছে। রাষ্ট্রের কূটনীতি একদিকে, জনগণের আবেগ অন্যদিকে। এই দ্বৈত বাস্তবতা আগামী বছরগুলিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করবে। ইরান বনাম ইসরায়েল, আদর্শিক নাকি সামরিক লড়াই? অনেকেই এটিকে শুধু ধর্মীয় বা আদর্শিক সংঘাত মনে করেন, কিন্তু বাস্তবে এটি অনেক বেশি সামরিক। এখানে রয়েছে আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা, সামরিক প্রভাব, সমুদ্রপথ নিয়ন্ত্রণ, গোয়েন্দা তৎপরতা, সাইবার যুদ্ধ এবং আন্তর্জাতিক জোট রাজনীতি। অর্থাৎ এটি কেবল কে মুসলিম বিশ্বের নেতা সেই প্রশ্ন নয়, বরং কে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ন্ত্রণ করবে সেই লড়াইও। বাংলাদেশের জন্য এই পরিস্থিতির গুরুত্ব কী? বাংলাদেশের মতো দেশগুলির জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রবাসী শ্রমবাজার, জ্বালানি আমদানি, বৈদেশিক মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে মধ্যপ্রাচ্য গভীরভাবে যুক্ত। তাই বাংলাদেশ সাধারণত ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করে এবং কোনো রাজনৈতিক সংঘাতে সরাসরি পক্ষ নেওয়া এড়িয়ে চলে। ভবিষ্যতে কি হতে পারে? আগামী কয়েক বছরে মধ্যপ্রাচ্যে ৩টি প্রবণতা আরও স্পষ্ট হতে পারে। প্রথম, প্রকাশ্য যুদ্ধ এড়ানোর চেষ্টা। সব পক্ষই জানে বড় যুদ্ধ হলে পুরো অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়, গোপন প্রতিযোগিতা বাড়বে। সাইবার, গোয়েন্দা ও প্রক্সি রাজনীতি অব্যাহত থাকতে পারে। তৃতীয়, নতুন কূটনৈতিক জোট। আগামী দিনে এমনও দেখা যেতে পারে একই দেশ একদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছে, অন্যদিকে ইরানের সঙ্গে নিরাপত্তা আলোচনা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনীতি কালো সাদা নয়, এটি ধূসর বাস্তবতার রাজনীতি। কাতারের তেহরান সফর বা পাকিস্তান সেনাপ্রধানের কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে এখনকার বিশ্বে শুধু আদর্শ নয়, বাস্তব স্বার্থই সবচেয়ে বড় চালিকা শক্তি। আরব দেশগুলি তাই সম্ভবত ইরান বা ইসরায়েলের মধ্যে একজনকে বেছে নেবে না, বরং এমন এক ভারসাম্য তৈরি করতে চাইবে যেখানে সংঘাত কমিয়ে নিজেদের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রভাব বজায় রাখা যায়। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তাই হয়তো একক নেতৃত্বের নয়, বরং সমঝোতা ও প্রতিযোগিতা একসঙ্গে চলার নতুন যুগের দিকে এগোচ্ছে।